হ্যালো এভরিওয়ান, প্র্যাকটিক্যাল বং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরও একবার একটা নতুন ব্লগ। আমার কাছে এটা অনেক ব্যাকডেটেড ব্লগ, বাট তোমাদের কাছে এটা নতুন ব্লগ। এটা একটা ছিল হেকটিক ডে, যেমন ছিল হচ্ছে আমরা আগের বছর 2024 দশমীর দিনে আমরা কোচবিহারে ছিলাম, আর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম ভুটানে যাওয়ার উদ্দেশ্যে। তো বেশ ভালো ছিল, আনন্দের মধ্যে ছিল। সকাল 7টার মধ্যে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই পথ যেতে হবে। তো সুন্দর দৃশ্য, সকালে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, সরু রাস্তা, আর এখানে অনেকই মানুষ আছে, কাজকর্ম করছে। তো এটা আরও ইন্সপায়ার করলো যে এরা ডে বাই ডে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে, আমি কেন ফেলে রেখেছি। হ্যাঁ, আমি একটু বিজি লাইফ লিড করছি অফকোর্স, কিন্তু তারই মধ্যে তো করতে হবে, কারণ ইউটিউবের জানি না কবে সময় হবে আমার দিকে তাকানোর। তো এখনও তাকাচ্ছে না, সেটা হয়তো তোমাদের ভালোবাসাটা সেভাবে দিচ্ছ না, তাই তাকাচ্ছে না। একদিন না একদিন ঠিক তাকাবে, আর আমার ব্লগ একদিন ভাইরাল হবে, এটা আমার বিশ্বাস প্রভুর কাছে। তো ফাইনালি আমরা অনেক রাস্তা অতিক্রম করে চলে এসেছি। অনেক সমস্যার সম্মুখীন করতে হয়েছে। আমাদের যে গাড়ি ছিল সেই গাড়ি আমাদেরকে বাজে কথা বুঝিয়ে আমাদেরকে নিয়ে এসছে, বাট ভুটানে আমাদের ঘোরাতে পারেনি। আমরা অন্য গাড়ি আবার ভাড়া করে নিয়ে এসেছি। এসে আমরা এবার ভুটানের বর্ডার ক্রস করব। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কারণ আইডি কার্ড দেখিয়ে চেক করে তারপরে এন্ট্রি দেওয়া হয়। হ্যাঁ, ভুটানে সবসময় যেহেতু বিদেশ, সেহেতু এখানে হার্ড কপি দিতে হয়। তো এখানে আর একটা সমস্যা শুরু হলো। তো সমস্যা হলো কি, যে আমাদের প্রত্যেকে হার্ড কপি নিয়ে আসেনি, সফট বা কালার জেরক্স এরকম নিয়ে এসছে। আমার মেজদি, আমার পাপা, আমার মা, আমার দিদি, জামাইবাবু, এরা প্রত্যেকেই সফট কপি নিয়ে এসছে, কালার জেরক্স, বাট হার্ড নিয়ে আসেনি। তারই মধ্যে আমি, আমার দিদির মেয়ে হার্ড কপি নিয়ে এসছি, আমার বড় সফট কপি নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমরা যথারীতি বললাম, আমাদের এন্ট্রি বলেই দিল যে দেখো, ভিতরে মেন এন্ট্রির সময় কিন্তু এন্ট্রি নাও হতে পারে। তো যাই হোক, আমরা ব্যাকপ্যাক চেক করে নিয়ে আমরা ভেতরে এন্ট্রি নিলাম। আর খুব সুন্দর এই ওয়েটা, এখানে ভুটানের যত সাইট সিন আছে সেগুলোর সমস্ত ফটো দিয়ে সাজিয়ে রেখেছে। আর চাইনিজদের যাই বলো না কেন, নেপালিদের কারুকার্য খুব শৌখিন হয়, এরা খুব গুছনে হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো ভেতরে ঢুকেই আমরা বুঝতে পারছি। তো এখানে ঘটনা হচ্ছে, আমরা ভেতরে তো এন্ট্রি নিলাম প্রত্যেকে, বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে গেলাম। তো ভুটান ঘুরবো বলে কথা, ঠিক আছে, কবে হবে না হবে। তো আমার মেয়ে ঘুমিয়েই ও ঘুরছে ব্যাপারটা। ওর এন্ট্রি ছিল, ওর কোনো ডকুমেন্টস ছাড়াই এন্ট্রি ছিল। তো আমরা গিয়ে প্রচণ্ড রিকোয়েস্ট করলাম। আমার এন্ট্রি হয়ে গিয়েছিল, আমার দিদির মেয়ের এন্ট্রি হয়ে গিয়েছিল, দিদির ছেলের এন্ট্রি হয়ে গিয়েছিল, বাকি দিদির ননদের ছেলের এন্ট্রি হয়ে গিয়েছিল, কিন্তু আর যারা আমরা পৌঁছেছিলাম তাদের এন্ট্রি হলো না। খুবই আপসেট ছিলাম আমরা, কিন্তু আমি সেই সব অতিক্রম করে নিয়ে আমি অনেক রিকোয়েস্ট করা হলো যে আমার হাজব্যান্ড এন্ট্রি হোক। তো বললো কোনোভাবেই এটা পসিবল না, রুলস এখানে তো রাজাদের নিয়ম, এখনও রাজা আছে এখানে। তো ঠিক আছে, তো আমি সব কিছু করে আমি এসছি যখন, আমি ছুঁয়ে যাব। তো আমি আর কারোর মায়া না করে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, ভুটানে ক্রস করে ফেলেছিলাম যে আমি অ্যাটলিস্ট ছুঁয়ে যাব। কবে আসবো না আসবো, কেমন থাকবো না থাকবো, তো আমি দেখে তো যাই শহরটা আসলেই কতটা, সামনে দেখলেই বোঝা যাবে ভিতরটা অনেকই গোছানো। হ্যাঁ, তো আমি বললাম পায়ে হেঁটে যতটা যাওয়া যায় ততটাই আমি যাব। সামনে জিজ্ঞেস করলাম যে সামনে একটা ছোট্ট মন্দির আছে, মনিস্ট্রি আছে, সেখানে আমি পৌঁছে গেলাম। তো গাছপালা সুন্দর করে ঘোরা, তারপরে গুছিয়ে রাখা, বেশ ভালো লাগলো। আমি আমার মেয়েকে নিয়ে সুন্দর করে ভিডিও করলাম এক হাতেই নিয়ে। তো খানিকক্ষণ পরে অনেকেই ট্যুরিস্ট ছিল, বাঙালি ছিল, তারা বললো, আমি বললাম যে আমি এরকম আমার ফ্যামিলি থেকে এই মুহূর্তে বিচ্ছেদ হয়ে গেছি, বিকজ তারা এন্ট্রি পায়নি, আমি এন্ট্রি পেয়েছি। বলছে আমাদেরও কিছু জন এন্ট্রি পায়নি। সো প্রথমটা একটু ভয় করছিল, একা কেমন হবে না হবে। তো খানিকক্ষণ থেকে বুঝলাম না, বেশ সেফটি। তো কাছাকাছির মধ্যে আমি ঘুরলাম, যতটা এরিয়ার মধ্যে পুলিশ পোস্টিং আছে। এখানে পুলিশদের দেখলে অতটা বোঝা যাবে না, বাট পুলিশ পোস্টিং ভালোই ছিল সামনাসামনি, যেহেতু বর্ডার এরিয়া। তো আমি আমার মেয়েকে কিভাবে কোলে নিয়েছি বুঝতেই পারছো, এক হাতে। ও অনেকটাই ছোট, 2 মাস কিছুদিন বয়স। তো সামনেটুকুই আমি প্রথমে ঘোরাফেরা করছিলাম, তারপরে আমি বললাম না, আমি একটু ঘুরে আসি। তো আমি এদিক ওদিক করছিলাম, করার পরে অনেকক্ষণই আপসেট হয়ে গিয়েছিলাম যে কেউ আসছে না, ওরা থেকে কি ভাবছে না ভাবছে। তো
আমি ফোন করলাম আমার হাজব্যান্ডকে, খানিকক্ষণ এই মন্দিরটা ঘুরলাম, ঘোরার পরে বেরিয়ে পড়লাম। বললাম যে আমি কি বেরিয়ে যাব? আমাকে বললো না, আমি যতক্ষণ না কল করবো ততক্ষণ বেরোনোর প্রয়োজন নেই। বাইরে ওরা চেষ্টা করছে কন্টিনিউ যে ওরা হয়তো এন্ট্রি নেবে বা আমার হাজব্যান্ড এন্ট্রি নেবে। তো আমি এখানে চেষ্টা করছি গাড়ি যারা বুক করে নিয়ে যাবে আমাদেরকে, যে এইভাবে আমার অনেক 12-13 জন আমরা আছি, সেক্ষেত্রে আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না। আমাদের সফট কপি আছে, বলো বাইরে শপ আছে, তোমরা যাও গিয়ে বলো তোমাদের হার্ড কপি বানিয়ে দেবে, মানে ওদের যে পদ্ধতিতে কার্ড বানায় ওটাতে এন্ট্রি হয়ে যাবে। তো আমার বাড়ির লোক একটু বেশি রেসপন্স, মানে নিজেদেরকে নিয়ে কি বলবো ভয় পাচ্ছিল। যাই হোক, তো সেই অর্থে ওরা এন্ট্রি নিল না। আমি ফোন করে যাচ্ছি যে প্লিজ তোমরা এসো, এইভাবে পদ্ধতিতে হয়। তো ওরা বললো না, তুমি ঘুরে এসো যতটা পারবে তাড়াতাড়ি এসো, আমরা বাইরে অপেক্ষা করছি, অন্য কোথাও স্পটে গিয়ে আমরা ঘুরে নেবো, নেক্সট টাইম কখনো আসবো। আমার দিদি জামাইবাবুর ঘোরা ছিল ভুটান, বাট আমাদের ঘোরা ছিল না। তো এখানকার মহাদেব, এটা আমাদের মহাদেব আর এনাদের দেবতা। আমি প্রে করলাম যে প্লিজ আমি যেন একটু হলেও ঘুরতে পারি, একটা স্পট হলেও ঘুরতে পারি। তো আমার হাজব্যান্ড যথারীতি কল করার পর বললো না, তুমি ওখানেই অপেক্ষা করো। তো আমি এদিক ওদিক আশপাশটা ঘুরছিলাম, ওই সামনেটাই, বর্ডারের সামনেটাই। সো আমাকে বললো কি যে ঠিক আছে তুমি এই পার্টটায় এসো যেখানে করে ব্যাক পোর্শন দিয়ে এন্ট্রি হয় বা যাওয়া যায় আসা যায়। বেশ ভালো লাগছিলো, সবগুলোকে আমি ঢুকতে পারছিলাম না কারণ আমার কাছে কোনো ক্যাশ ছিল না, বাট কিছুই ক্যাশ ছিল আর ফোন ছিল। সো আমি এই জায়গাটা করে অপেক্ষা করছিলাম যে আসবে হয়তো এই ব্যাক গেট দিয়েই। আমি ভিডিও করে নিলাম। তো খানিকক্ষণ পরে আমার বর এন্ট্রি নিচ্ছে, মানে আমাকে বললো আমি আসছি। আমি শুনে এত আনন্দ পেয়েছি, আমি জানি অ্যাটলিস্ট একটা গাড়ি বুক করে আমি কিছুটা ঘুরতে পারবো। তো ও এসে আমাকে বলল যে আমরা একা কেন ঘুরবো, এই সময়টা না কি বলবো, আমি এদিকে ও ওইদিকে, মনটা বিচলিত ছিল। তো যাই হোক ফাইনালি ভগবান কথা শুনেছে, তো আমাদেরকে ওকে এন্ট্রি দিয়েছে অনেক রিকোয়েস্টের পর, যেহেতু ওর কাছে বাচ্চার ব্যাগ ছিল খাবার জল খাবারের। তো রিকোয়েস্ট করার পর আমরা যখন এন্ট্রি পেয়েছি, যে দেখো আমার মুখে জাস্ট মানে কি বলবো লাল লাল হয়ে গেছে, ব্লাশ করছে লাইক। তো আমার মেয়েটাকে দিয়ে আমি মানে ফ্রি হতে পারলাম, একটুখানি স্টাইল করে নিলাম চুলটা খুলে। তারপরে আমরা এই সামনেটাই আর কি অনেক ভিডিও, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ফটো ভিউ, মানে এত সুন্দর ভিউ, বেশ ভালো লাগলো। আমরা ফটো তুললাম, একটু রিলস বানালাম। তো এখানে বলছে ফাইনালি আমরা একসাথে হতে পেরেছি, ফাইনালি আমরা ভুটানে আসতে পেরেছি, ভুটান বর্ডার ক্রস করে। তো যাই হোক, তো বললো যে চলো আশেপাশে যা শপ আছে, তো সবগুলোই মারাত্মক। আর ভুটানে প্রত্যেকেই জানে যে পারফিউমের একদম এক্স্যাক্ট জায়গা, দারুণ দারুণ পারফিউম, অর্গ্যানিক স্মেল পাওয়া যায়। সো আমরা সামনেরই একটা শপ ঘুরলাম, যদি কিছু কেনা যায়। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওদের একটু মনোরঞ্জন করতে পারবো গেলে হয়তো। তো আমি প্রচুরই দাম, তো আমার সাধ্যের মধ্যে আমি কিছু কিনেছিলাম। তো তারই মধ্যে আমাকে বললো কি ঘুরেছো, আমি বললাম যে আমি এই মনেস্ট্রিটা কভার করেছি, এখন বন্ধ আছে, সন্ধ্যার দিকে খোলে 7টার দিকে, বাট এন্ট্রি অ্যাভেল, মানে ফ্রি এন্ট্রি, আর এন্ট্রি তুমি নিতে পারো। তো আমরা আবারও গেলাম, গিয়েও একটু ঘুরলো। তো আমরা প্রথম গেট দিয়ে ঢুকে বাইরের গেট দিয়ে বেরিয়েছিলাম। এত সুন্দর, এত নিস্তব্ধ না, দেখো এই যে জবুই মিটের কথা মনে পড়ে গেল এনাকে দেখে আমার, সেম স্মাইল সেম স্পট। সো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়ে সামনেরই সবগুলো ভিজিট করব। তো এনাদের ড্রেসগুলো একটু অন্যরকম, এখানে পুরুষ মানুষেরাও একটু অন্যরকম ড্রেস পরে আছে রাজার নিয়মে। তো বেশ ভালো লাগলো, আর একটু টাইম স্পেন্ড করলে হয়তো ভুটান সম্বন্ধে আরও কিছু আমরা তথ্য নিয়ে আসতে পারতাম। তো অনেকেই এখন ভিডিও করেছে, তারা জানে কি না। আমার খুব ভালো লাগলো, চাইনিজদের এটা হচ্ছে একটা দেবতা। তো ডিজাইন কারুকার্য খুব ভালো লাগলো। এটা হচ্ছে একটা অ্যাপেল শপের গেট, আর পাশেই হচ্ছে যে পারফিউম শপ। সো আমরা আর এন্ট্রি নিইনি অ্যাপেল শপে, একবার এন্ট্রি নিয়েছিলাম বাট ভিডিও অ্যালাউড ছিল না, সেইভাবে ভিডিও করিনি। তো আমার মেয়েকে একটু জল খাইয়ে দিলাম, কারণ অনেকক্ষণ ওর বাবার কাছে ব্যাগ ছিল, ও জল টল খেতে পারেনি। তো জল ফল খাইয়ে নিয়ে আমরা একটা সামনের শপে এন্ট্রি নিলাম, যেখানে অনেক বাচ্চাদের সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়, লোকাল শপ একটা, বাট তারও মধ্যে কি সুন্দর অর্গানাইজড করা, বেশ ভালো লেগেছিলো। তো ব্লগটা অনেকটাই বড় হয়েছে, কারণ আমি একটুও কিছু বাদ দিইনি, কারণ আমি পুরোটা কভার করেছি, কারণ স্মৃতি বুঝতেই পারছো। তো প্র্যাকটিক্যাল বংয়ে এখন নতুন ভিডিও, এখন চ্যানেলের নাম প্র্যাকটিক্যাল বং, কারণ প্র্যাকটিক্যালের যুগ তো, আর বং তো বুঝতেই পারছো, ইজি টু সার্চ। সো আমরা একটু কভার করে নিলাম, এখানে থেকে কিছু রাবার ব্যান্ড আমরা কিনেছিলাম।
তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম পাশের শপে। তো এখানে ঘরোয়া জিনিসপত্র সব কিছুই প্রায় পাওয়া যায়, ওয়াটার বটল, ক্যাপ, টয়েস, কভার, ব্যাক কভার্স, এই সমস্ত কিছু। তো আমরা বললাম যে একটু যাই, বুকু উঠে পড়েছে ঘুম থেকে। তো কত ছোট্ট, কত কিউট লাগছে না, মাউপুসির মতো। তো যাই হোক, আমরা হেঁটে গেলাম। তো ফোন করে বলা হলো ওদেরকে যে আমরা আসছি, তোমরা এসো, আমরা সামনেরই একটা দুটো স্পট ঘুরবো। তো আমরা এখন হেঁটে যাচ্ছি একদম ব্যাকের পিছনের যে এন্ট্রিটা আছে, তো সেই এন্ট্রির দিকে। সেখানে গেলে পরে এই যে এই রাস্তাটা গেলে পরে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো। আমার দিদির মেয়ে, দিদির ছেলে, দিদির ননদের 2 ছেলে, আর আমি আর রাজ সবাই মিলে এখন গাড়ির মানে দর কষাকষি চলছে। 1500 টাকা আমাদেরকে বলেছিল। তো আমরা বললাম যে একটু কম করতে। তো ফাইনালি কিছু একটা কম করেছিল, আমার আর আজকে মনে পড়ছে না, 1000 মতো মনে হয় নিয়েছিল। তো আমাদেরকে একটা দুটো কভার করিয়েছিল। বেশ ভালো লাগলো। আমাদের বাইরে থেকে পাপা মা টাটা করছে যে তাড়াতাড়ি ঘুরে এসো, আমরা অপেক্ষা করছি। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ার পরে বেশ ভালো মনোরম দৃশ্য, ঘুরতে ঘুরতে গেলাম। এটা আমার মেজদির ছেলে, আর মেয়েকে সামনে বসালাম কারণ ও একা মানুষ ঘুমাবে, আমরা পিছনে সবাই মিলে ঠেসি করে মজা করতে করতে যাব। বেশ ভালো লাগলো। তো তোমরা ব্লগটা দেখো, কতই বা কথা বলবো, বেশ ভালো লাগবে। আবার আসছি কোনো কথা বলার সময় হলে। তো বেশ পাহাড় সামনে, ঠান্ডা, যতটা এগোচ্ছি তত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মেঘাচ্ছন্ন পরিবেশ, মানে বেশ ভালো লেগেছে, বেশ এনজয় করেছি, সুন্দর গান চলছিল। আর তারই মধ্যে আমরা একটা স্পট ঘুরে চলে এলাম। এটা ঝুলন ব্রিজ না কি ব্রিজ বলে আমার ঠিক মাথায় নেই এই মুহূর্তে। আর দূর থেকে দেখা যাচ্ছে একদম পাহাড়ের গায়ে গায়ে বাড়িগুলো। তো পাহাড়ে গিয়ে মজাই আলাদা। তো ঠিকই আছে, বাট পুরোটা কভার করলে হয়তো আরও ভালো লাগতো। ঠিক আছে, একটা স্পট তো করতে পেরেছি, অনেকটাই, এটাই অনেক। কেমন কি না কি আমরা ছোটরা বুঝতে পারবো কি না, কোথা থেকে গিয়ে কি হবে ভুলভাল, বড়রা বাইরে অপেক্ষা করছে। তো সেই সব ভেবে আর কি আমরা আর বেশি দূর গেলাম না। সামনেই একটা দুটো স্পট আমরা ঘুরে নিলাম। আর তারই মধ্যে বিশাল বৃষ্টি এসেছিলো গাইজ, মানে কি বলবো। সেই বৃষ্টিতে আমার মানে বাচ্চাগুলো খুব মজা করেছে। আমার দিদির মেয়ে, দিদির ছেলে, দিদির 2 ছেলে, ছোট ছেলেটা দারুণ মজা করেছে। আর পরিবেশটাও এত মুগ্ধ, মানে আমাদের তো আনকমন জায়গা বলতে পারো, খুব একটা কমন নয়, আমরা লোকাল না। মানে হঠাৎ করে এই এলোমেলো জায়গা থেকে একটা সুন্দর পরিচ্ছন্ন গোছানো জায়গায় গিয়ে জাস্ট মনটা ভরে গেল। আর এই যে একদম ফাঁকা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। দিনটা অনেকটাই হেকটেক থাকলেও খানিকক্ষণের জন্য আমরা একদম ফ্রি, মানে বলে না ভগবান কার জন্য কখন কি তুলে রাখে, কেমন সিচুয়েশন তুলে রাখে বলা যায় না। একজনের মুখে হাসি দেয়, একজনের মুখে আপসেট। তো ঠিক আছে, আমাদের মুখে খানিকক্ষণের জন্য আপসেট দিয়েও খুব হাসি দিয়েছে, খুব মজা করেছে, বাচ্চাগুলো আনন্দ করতে পেরেছে, এটাই অনেক বেশি মজা। যাই হোক, আস্তে আস্তে মেঘ পুরো ঘিরে ধরছে। আর আমার মেয়ে দেখো কি ছোট্ট, বড় হয়ে যখন দেখবে তখন ও বলবে কি করেছো মা বাবা আমাকে নিয়ে। তো হালকা হালকা একটা ফোঁটা বৃষ্টি পড়ছে অলরেডি। আর ভিউটা দেখো, মানে চোখটা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছে, চোখটা মুগ্ধ হচ্ছে সিরিয়াসলি। কি সুন্দর, মানে প্রকৃতি যদি সেজে থাকে না, তার থেকে সুন্দরী আর কেউ নেই, কেউ নেই। আর গাছের কালার, পাতার কালার এত সুন্দর লাগছে, মানে এখানেই কত রকমের কালার আছে গাছের। তো এই ব্রিজটা মানে বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু লোহার ব্রিজ, যারা গেছো তারা জানো, মানে নিচ থেকে তিস্তা বা তোরসাই মনে হয় নদীটা, কী রকম না সরস্বতী কি জানি, আমার ঠিক মনে নেই, আমরা ঘুরতেই ব্যস্ত, অতটাও জিজ্ঞাসা করিনি। মেয়েকে মাথায় চাপা দিয়ে এখন চলছে ফটোশ্যুট, ভীষণ মজা করেছি, ভীষণ বলার কথা না। আর এই যে কালারিং, ওদের যে রিচুয়ালসের এই পতাকা না কি বলা, পতাকা না মানে যে কাপড়গুলো কি থাকে, তো ভগবানেরই উদ্দেশ্যে এগুলো মাটিতে ঠেকানো যায় না, এগুলো উঁচুতেই বাঁধতে হয়। তো এত
ভালো লাগছে, কালারফুল, ভীষণ মজা করেছি। সেইটুকানি সময় পেয়েছি, যেটুকানি অতটুকু সময়তে আমরা ভীষণ মজা করেছি। তো ভুটান ঘোরা আমাদের এটা একটা বেশ সুন্দর ব্লগ। সো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো, একটু লাইক করো প্লিজ, কারণ অনেক বড় ব্লগ, আমি জানি পুরো ব্লগ দেখা পসিবল না। তারই মধ্যে আমার বর আমার মেয়ে ভীষণ মজা করেছে। আমার বুকু বড় হলে হয়তো মজা করতো, হাত ছেড়ে ঘুরতে চাইতো। এই সময় যদি ও হতো, এখন ওকে নামাতেই হতো। যাই হোক, কোলে করে ঘুরেছে। আর কি শব্দ, জলের ফোর্স, মানে ভয় লাগছে নিচে তাকাতে। আমরা তাকিয়েছি, মনে হচ্ছে মানে পড়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, পুরো মানে একদম থেতো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর কেউ কেউ যাচ্ছে, ব্রিজটাকে নাড়াচ্ছে, আরও ভয় লাগছে। আমরাই তো নাড়িয়েছি, এবার পসিবল না। মানে আমি এই সময়টা পুরো বাচ্চা হয়ে গিয়েছিলাম। কি মজা করেছি আমরা, বাচ্চাগুলো দেখে আমরাও বাচ্চা হয়ে গেছি। আমার বর মেয়েকে নিয়ে অতটাও মজা করতে পারছে না, বাট বলছে যে তুই মজা কর, তুই রিল্যাক্স হয়ে থাক, আমি নিচ্ছি কোলে। তো দেখো এরপরে ছুটছে, দেখো তার সারে মজাটা খালি দেখো ওদের, দারুণ মজা করেছে। আমি তো আমার দিদির মেয়ের মজাগুলো দিতে পারছি না, কারণ ও ক্যামেরা অত পছন্দ করে না, আবার দিদিও পছন্দ করে না। উফ, কি মজা করেছে মুনিয়া, এরকম প্যান্ট খুলে যাচ্ছে, এই সেই মুনিয়া এই মজা করতে পারছি না, এরা কি যা তা, ও দেখলে হয়তো বলবে কি কি বলছে। তো বৃষ্টিটা এলো দেখো ঝমঝমি। আমরা তখন মানে উপরে বাবাইয়ের প্রচুর সুন্দর সুন্দর সব মানে ভিডিও রিলস করেছে বৃষ্টিতে প্রায় ভিজে, বেশ মজা করেছে, খুব ভালো লাগলো। এতটুকুই ঘুরে মনটা ভরে গেল। তারপরে জানলা বন্ধ করতে দেবে না, এই এক বাচ্চাদের আবদার। ঠিক আছে, একটা সেকেন্ড মজা করতে চেয়েছে, করো, শরীর খারাপও আসে যায়, এমনি বাড়ি থাকলেও জ্বর হয়, তো ঠিক আছে, ওদের ইচ্ছে মতো খানিকক্ষণ বন্ধ করতে দেওয়া হয়নি। তো হাত বাড়িয়ে ভিজছে, এই করছে সেই করছে, যা তা করেছে, আমাকে তো কেউ মানেই না। আর অনেকগুলো ওয়াটারফলস আমরা মিস করে গেছি, তার মধ্যে আমি বললাম এটা কভার করবোই। পাহাড় বেয়ে জল বয়ে আসছে, ও হো হো, আর এটা হচ্ছে এনাদের দেবতা। তো ফাইনালি বাই বাই করছি আমরা ভুটানকে। আর একটু ঘুরতে পারবো, কোনো দিনও যদি ভগবান চায় আমরা আবার ভুটান আসতে পারবো। ভুটান দেবতার জয় হোক, আমার ইউটিউব চ্যানেলটার জয় হোক, নিশ্চয়ই আসবো, পুরোটা কভার করব। তো আমরা প্রায় বর্ডারের কাছাকাছি এসে যাচ্ছি, মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মন খারাপ করে তো লাভ নেই, বাড়ি তো ফিরতেই হবে। আর এটা হচ্ছে পুলিশ স্পট, আমাদের এখানে যেরকম পুলিশ বুথ আছে, এখানকার ট্রাফিক গার্ডদের এটা বুথ। তো খুব সুন্দর মেনটেনেন্স, খুব সুন্দর নিয়ম শৃঙ্খলা, বেশ ভালো লাগলো। তো আমরা বর্ডারে নেমে যাব, নেমে এবারে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, আবারও রিটার্ন ক্যান্সেল করে যে আমরা বেরিয়ে গেছি সেটা জানিয়ে ডকুমেন্টসগুলো আবার শো করে রিটার্ন করলো আমাদের ডকুমেন্টস। তারপরে আমরা যে দিক দিয়ে আমার হাজব্যান্ড এন্ট্রি নিয়ে এসেছিলো সেই দিক দিয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন ব্লগ আসছে আগামী দিন, আরও তোমাদের সাথে আমার কথা হবে যদি তোমাদের ইচ্ছে হয়। তো আজকের মতো আসছি বন্ধুরা, খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। আর একটা নতুন স্পট তোমরা দেখতে থাকো, যে স্পটটায় গিয়ে আর কি পাপা মা দিদিরা মন এনজয় করেছিল। ওরে বাপরে, সেই রাস্তাটা, এই যে সেই রাস্তাটা, ভয়ঙ্কর রাস্তা। আমি তো হনুমান চালিসা পড়ছিলাম, আমি তো খানিকটা এত উঁচু রাস্তাটায় আমি নেমেও গিয়েছিলাম, আমি হেঁটে যাব, ইম্পসিবল আমার পক্ষে গাড়ি করে যাওয়া। আর সামনাসামনি যেহেতু স্পট, যেহেতু অটোই ওখানে পাওয়া যাচ্ছিলো, তো অটোই বুক করা হয়েছিল। আমি আমার মেজো জামাইবাবু নেমে পড়েছিলাম। তো আমরা হেঁটেই গেছি, খুব কষ্ট হচ্ছিল হেঁটে হেঁটে, বাপরে। বুঝতে পারছি নেপালিরা কেন মোটা হয় না, ভীষণ ঠিকঠাক থাকে ফিগারটা। উফ, কী রকম উঁচু উঁচু পাহাড়। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানেই কমপ্লিট হচ্ছে। ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও আসছে তোমরা দেখতে থাকো, শর্টস রিল দেখতে থাকো।